বিশাল রাজপ্রাসাদ, কোটি টাকার গয়না আর এসি ঘর সবই ছিল মায়ার। কিন্তু একটা ক্যান্ডির লোভ কিভাবে মায়ের সাজানো সংসার আর অভিজাতকে ধুলোয় মিশিয়ে দিল। কেন মাঝরাতে মায়া তার ভাগ্নে বেহুলের ঘরে গিয়ে ধরা পড়ল, জানতে হলে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি ইউসুফ। আজকের গল্প মায়াকে নিয়ে, যে টাকার লোভে নিজের চেয়ে দ্বিগুণ বয়সের আদনান সাহেবকে বিয়ে করেছিল। শুরুতে এসিতে বসে আইসক্রিম খাওয়ার মতো জীবনটা আরামের হলেও দ্রুতই মায়া বুঝলো পেটের দামি খাবার থাকলেও মনে রোমান্স নেই। আদনান সাহেবের কাছে রোমান্স মানে শুধু এখন সময় মতো ওষুধ খাওয়া। এরপর মায়ার জীবনে এন্ট্রি নিল ইয়ং হ্যান্ডসাম বেহুলুল তাকে এমন সব সুখ দিতে লাগলো যা আদনান সাহেবের পক্ষে ডিকশনারিতে খুঁজে পাওয়া অসম্ভব। মায়া এখন বরের টাকা আর বেহুলুলের প্রেম দুটোই একসাথে এনজয় করছে। কিন্তু লুকোচুরি কতদিন চলে, পেছনের গল্পটা বলি। মায়াদের ফ্যামিলি একসময় বিশাল ধনী ছিল, কিন্তু দাদা মারা যাওয়ার পর তাদের পকেট এখন গড়ের মাঠ, যদিও ভাবসাব এখনও রাজকীয়। ঠিক এই সময়ে এন্ট্রি নিলেন মিস্টার আদনান, যিনি শুধু ধনীই নন, মায়াদের পরিবারের পুরনো পরিচিত। মায়ের মা তাকে দেখেই মনে মনে বিয়ের সানাই বাজানো শুরু করেছেন। তার ইচ্ছা বড় মেয়ে মায়াকে এই বুড়োর সাথেই বিয়ে দিবে। আসলে আদনান সাহেব বয়সে বড় এবং বিপত্তিক হলেও মানুষ হিসেবে বেশ স্মার্ট। সে মায়াকে বিয়ে করতে চাইল, সাথে সাথে মায়ের পরিবার রাজি হয়ে গেল। বিয়ের পর আদনান সাহেবের ছেলেমেয়েরা বাড়ি ফিরল। ছোট ছেলে বুলবুল তো মায়াকে মা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু বড় মেয়ে নীলার ভাবসাব দেখে মনে হচ্ছে সে মায়াকে সৎ মা নয় বরং নতুন আপদ ভাবছে। ঠিক এই সময় বাড়িতে এন্ট্রি নিল গল্পের আসল প্লে বয় বেহুলুল হলো আদনান সাহেবের ভাগ্নে। ছেলেটা একটু চঞ্চল আর মেয়েদের প্রশংসা করতে তার জুড়ি নেই। মায়াকে দেখেই সে বলে বসলো, আরে মামি, আপনি তো দেখি একদম অসাম। মামার চয়েস আছে বলতে হবে। ধীরে ধীরে মায়া এই বিশাল প্রাসাদের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিল। বাড়ির চাকর বাকররা এখন তাকে দেখে ভয়ে কাঁপুক আর নাই কাঁপুক, হুকুম তো মানতেই হয়। দামি গয়না, চাকর বাকর সবই তো আছে, কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আদনান সাহেব মায়াকে সব বিলাসিতা দিলেও মায়ের মনের কোণের সেই রোমান্টিক চাওয়াগুলো পূরণ করতে পারছে না। মায়া এখন বুঝতে পারছে যে শুধু টাকার গুছায় শুয়ে থাকলে ঘুম আসে, কিন্তু শান্তি আসে না। আদনান সাহেব প্রায়ই মায়ের কাছে ক্ষমা চান তার অক্ষমতার জন্য। সম্পর্ক ভালো করতে মায়া একদিন নীলাকে নিয়ে শপিংয়ে বের হলো। শুরুতেই নীলা একটু ভাব মারলেও যখন দেখলো মায়া তাকে দামি দামি ব্র্যান্ডের জিনিস কিনে দিচ্ছে, তখন দুজনের মধ্যে একটু খাতির হলো। আসলে শপিং এমন একটা ওষুধ যা সব মেয়ের ঝগড়া মিটিয়ে দেয়। দিন শেষে তারা বন্ধু হয়ে বাড়ি ফিরল। দেখতে দেখতে মায়া আর আদনান সাহেবের বিয়ের 1 বছর পার হয়ে গেল। অ্যানিভার্সারি উপলক্ষে পুরো পরিবার মিলে ঠিক করলো পিকনিকে যাবে। মায়ের মা আর বোন সায়রাকেও দাওয়াত দেওয়া হলো। সবাই মিলে তো পিকনিকে গেল। জায়গাটা যেমন সুন্দর, পরিবেশটাও ছিল একদম চিল। সেখানে আদনান সাহেব রোমান্টিক হওয়ার একটা বিশেষ চেষ্টা করলেন। তিনি মায়াকে তাদের পরিবারের এক অতি মূল্যবান আর পুরনো হীরের নেকলেস উপহার দিলেন। মায়া খুশি হলেও আদনানের মেয়ে নীলা এটা মোটেও সহ্য করতে পারল না। সবাই যখন দুপুরের খাবারের পর একটু জিরিয়ে নিচ্ছে, তখন মায়া আড়ালে গিয়ে দেখলো এক অন্য দৃশ্য। বাড়ির সে চঞ্চল ভাগ্নে বেহুলুল এক মেয়ের সাথে বেশ রোমান্টিক মুডে আছে। মায়া কেন জানি নিজেকে সামলাতে পারল না। সে বেহুলুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, এমনকি তাকে একটু টাচ করার উছিলা খুঁজলো, কিন্তু বেহুলুল তখন অন্য দুনিয়ায়। সে মায়াকে পাত্তাই দিল না, উল্টো ওখান থেকে চলে যেতে বলল। বাড়ি ফেরার পর থেকে মায়ের মাথায় শুধু বেহুলুল ঘুরছে। সে ভাবছে আদনান সাহেবের কাছে তো শুধু নেকলেস আর এসি আছে, কিন্তু বেহুলুলের মধ্যে তো অগ্নিগিরি আছে। মায়ের মনে এখন কিশোরী মেয়ের মতো প্রেমের ঝড় বইছে। রাতে আদনান সাহেব যখন মায়ের কাছাকাছি আসার চেষ্টা করলেন, মায়া তাকে সাফ মানা করে দিল। বেচারা আদনান সাহেব আবারও ব্যর্থ, কিন্তু মায়ের ভেতরের রাগ আর জেদ তখন চরমে। সে আদনানের দেওয়া সেই লাখ টাকার নেকলেসটা টেনে ছিঁড়ে ফেলল। মায়া বুঝতে পারছে না সে আসলে কি চায়। পরদিন সকালে মায়ের মেজাজ আরও বিগড়ে গেল যখন দেখলো আদনান সাহেব মায়ের মাকে এই বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে এসেছেন, কারণ শাশুড়ি আম্মা নাকি অসুস্থ। মায়া নিজের মায়ের স্বভাব খুব ভালো করেই জানে। একবার এই বাড়িতে জায়গা পেলে তিনি পুরো বাড়ি দখল করে নেবেন। শুধু মায়া নয়, নীলাও তার বাবার ওপর মারাত্মক চটে গেল। বাড়ির পরিবেশ এখন এমন যে কোনো সময় ছোটোখাটো একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এদিকে মায়া তো রাগে আর অপমানে অস্থির। আদনান সাহেব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, মায়া তখন একটু বেশি পানিও গিলে ফেলল।
মাতাল অবস্থায় সে টলতে টলতে নিজের ঘর ছেড়ে সোজা গিয়ে হাজির হলো কার ঘরে জানেন? সেই চকলেট বয় বেহুলুলের ঘরে। বেহুলুল তো ভয়ে শেষ। মাঝরাতে মায়াকে নিজের ঘরে দেখে সে থতমত খেয়ে গেল। মায়া একটু দুষ্টুমি করে হাসলো আর বলল, আরে বেহুলুল, অনেকদিন আগে তোমাকে ক্যান্ডি আনতে বলেছিলাম না, এনেছো? বেহুলুল কাঁপতে কাঁপতে বলল, ক্যান্ডি তো এনেছিলাম, কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। ঠিক এই রোমান্টিক মুহূর্তের পুরো বাড়ির কারেন্ট চলে গেল। অন্ধকারে মায়ের স্পন্দন বেড়ে গেল, কিন্তু সুযোগটা সে ছাড়লো না। তারা দুজনেই মিলে সেই ক্যান্ডি শেয়ার করলো। পরদিন সকালে নিজের অপরাধবোধ ঢাকতে মায়া জ্বরের ভান করে বিছানায় শুয়ে থাকলো। তার মা তার মাথায় হাত বুলিয়ে দিতে এসে এক চরম সত্য কথা শোনালেন। মা বললেন, দেখ মায়া, আমি জীবনে একবার ভুল সিদ্ধান্ত নিয়ে আজও পস্তাচ্ছি। তুই যেন কোনো আজে বাজে ঝামেলায় জড়াস না। তো বন্ধুরা, মায়ের মা তাকে অনেক বোঝালেন যে বেহুলুলের থেকে দূরে থাকতে, কিন্তু মায়া তো এখন প্রেমের বন্যায় ভাসছে। সে মনে মনে বলছে, মা তুমি তোমার জামাইকে নিয়ে থাকো, আমি আমার ক্যান্ডি নিয়ে থাকি। ওদিকে আদনান সাহেবের বড় মেয়ে নীলা খুব মন খারাপ করে আসছে, কারণ তার ছোট ভাই বুলবুলকে পড়াশোনার জন্য অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নীলার মন খারাপ দেখে বেহুলুল তাকে জ্ঞান দিতে শুরু করলো। জীবন মানেই পরিবর্তন, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখো। মায়া দূর থেকে এই দৃশ্য দেখে জ্বলে পুড়ে ছাই। সে সোজা গিয়ে তাদের মাঝখানে ডিস্টার্ব করা শুরু করলো। মায়ের ভেতরে তখন জেলাসির আগুন জ্বলছে। আদনান সাহেব যখন ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, মায়া তখন সেই সুযোগে দৌড়ে যায় বেহুলুলের ঘরে। কেন জানেন? সেই ক্যান্ডি খাওয়ার জন্য। প্রতিদিন বেহুলুল নতুন নতুন ফ্লেভারের ক্যান্ডি আনে, আর মায়ের সাথে সে নিষিদ্ধ প্রেমের স্বাদ ভাগ করে নেয়। মায়া তো আবেগে গদগদ হয়ে বলেই ফেলল, বেহুলুল, যদি কখনো ধরা পড়ি তবে কিন্তু আমাকে নিয়ে পালিয়ে যেতে হবে। একদিন মায়া, বেহুলুল আর নীলা মিলে শপিংয়ে গেল। সেখানে মায়া আর বেহুলুল একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন চোখের ইশারাতেই পুরো রোমান্টিক ডিনার সেরে ফেলেছে। কিন্তু বাড়ির ড্রাইভারের চোখ সব ধরা পড়েছে। ড্রাইভারের লুক দেখে মনে হচ্ছে সে খুব শীঘ্রই কোনো বড় বোমা ফাটাবে। বেহুলুল এবার একটু ভয় পেতে শুরু করছে। সে মায়াকে বলল, দেখো মায়া, আমার মনে হয় আমাদের দেখা না হওয়াই ভালো ছিল। ব্যাপারটা এখন সীমার বাইরে চলে যাচ্ছে। মামা জানলে কিন্তু আমাদের আস্ত রাখবে না। বেহুলুল তাকে অপমানজনক কিছু বলতেই মায়া তাকে কষিয়ে এক চর মেরে নিজের ঘরে চলে গেল। সে ভাবছে, প্রেমও দিবি আবার নীতিকথাও শোনাবি, তা হবে না বাপু। পরদিন সকালে আদনান সাহেব এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে এলেন। মায়ের মা আদনানকে বুদ্ধি দিয়েছে যে বেহুলুল আর নীলার বিয়ে দিয়ে দেওয়া উচিত। আদনান সাহেব মাকে বললেন, নীলা খুব একা হয়ে গেছে, আর বেহুলুল তো আমাদের পরিবারেরই, ওদের বিয়ে হলে মন্দ হয় না। মায়া তো শুনে আকাশ থেকে পড়ল। যে ছেলেকে সে ক্যান্ডি খাইয়ে প্রেম করছে তাকে এখন জামাই বানাতে হবে। বিয়ের প্রস্তাব শুনে মায়া তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে সোজা গিয়ে তার মায়ের কাছে গিয়ে চিৎকার শুরু করলো, মা তুমি পাগল হয়ে গেছো? নিজের মেয়ের প্রেমিকার সাথে এই বাড়ির মেয়ের বিয়ে দিচ্ছ কেন? মা তখন ঠান্ডা গলায় বোঝালেন, তোর ওই পরকীয়া আর ক্যান্ডি খাওয়ার অভ্যাস বন্ধ করার জন্য আমি এই চাল চেলেছি। আমি চাই না তুই আমার মতো ভুল করে জীবনটা বরবাদ করিস। এদিকে নীলা সব শুনে আকাশ থেকে পড়ল। সে তো রেগে মেগে বাড়ি ছেড়ে তার খালার বাসায় গিয়ে উঠল। তার সাপ কথা, বিয়ে করলে আমি নিজের পছন্দ মতোই করব, এভাবে কারো চাপিয়ে দেওয়া পাত্রকে নয়। নীলা চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। মায়ার বেহুলুলের মধ্যে একটা দেওয়াল তৈরি হলো। মায়ের কাছে এখন কোনো ক্যান্ডি নেই, কোনো রোমান্স নেই, পুরো মরুভূমি। ওদিকে আদনান সাহেবের সে অসম্পূর্ণ ভালোবাসা তো আছেই, যা মায়াকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। কিন্তু দাবার চাল পাল্টে গেল যখন বেহুলুল খালার বাসায় গিয়ে নীলার সাথে দেখা করলো। অনেক বুঝিয়ে সুঝিয়ে মিষ্টি কথায় পটিয়ে সে নীলাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। সরল মনের নীলা কিছু বুঝতে পারলো না। সে ভাবলো বেহুলুল হয়তো সত্যি তাকে ভালোবাসে। খবরটা শোনা মাত্র মায়া পাগলের মতো বেহুলুলের কাছে দৌড়ে গেল। তুমি আমায় কথা দিয়েছিলে আমরা একসাথে পালাবো, আর এখন তুমি নিজের স্বার্থে নীলাকে বিয়ে করছো। বেহুলুল তাকে শান্ত করার অভিনয় করে বলল, আরে বোঝো না কেন, নীলাকে বিয়ে করলেই তো আমাদের ওপর থেকে সব সন্দেহ দূর হবে, তারপর তো আমরা সারা জীবন আড়ালে ক্যান্ডি খেতে পারবো। এদিকে মায়ের মা আদনান সাহেবকে কানফু শুরু করেছেন। তিনি বলছেন, বেহুলুল আর নীলার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে পরিবারে শান্তি ফিরবে। আর আপনার জোয়ান স্ত্রীর একটু বেশি সময় দিন, নয়তো কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। মায়া শেষবারের মতো সেজেগুজে বেহুলুলের কাছে গেল, বলল, এই বিয়ে বন্ধ করো। বেহুলুল সাপ জানিয়ে দিল, দেরি হয়ে গেছে মায়া, আমি নীলাকেই বিয়ে করছি, এখন থেকে তুমি আমার শুধু মামি। বন্ধুরা, খেলা এখন জমে ক্ষীর। মায়া যখন দেখলো বেহুলুল সত্যি নীলাকে বিয়ে করতে পাগল হয়ে গেছে, সে পুরোপুরি ভেঙে পড়ল। পাগলের মতো দৌড়ে গেল তার মায়ের কাছে। মা তো আগে থেকে সন্দেহ করছিলেন, কিন্তু এবার মায়া কেঁদে সব স্বীকার করে ফেলল। সে বলল, মা আমি বেহুলুলকে ভালোবাসি, নাইলে আমি নিজের জান দিয়ে দেব। মায়ের অবস্থা দেখে পাষাণ মায়ের মন গলে গেল।
কিন্তু ভাগ্য তখন অন্য কথা বলছে। পরদিন সকালে নাস্তার টেবিলে নীলার সবার সামনে ঘোষণা দিল যে সে বেহুলকে বিয়ে করতে রাজি। মায়ের পায়ের নিচের থেকে মাটি সরে গেল। মায়ের মা সে চেষ্টা করলেন বিয়েটা একটু পিছিয়ে দিতে, কিন্তু বেহুল এবার যেন আরো মারিয়া। সে বলল, না, দেরি করার কোনো মানেই হয় না, আমি আজই প্রস্তুত। মায়া বুঝলো এই বেহুল আসলে কোনো প্রেমিক নয়, সে একটা চরম স্বার্থপর। মায়া ঠিক করলো সে আর চুপ থাকবে না, প্রয়োজনে সব সত্য আদনান সাহেবকে বলে দেবে, এমনকি নিজের জীবনও দিয়ে দেবে। ঠিক এই সময় আসলো গল্পের আসল মোড়। বাড়ির সেই ড্রাইভারটি আর চুপ থাকলো না। সে গিয়ে আদনান সাহেবকে সব বলে দিল যে আপনার স্ত্রী ভাগ্নে মিলে আপনার পেছনে কি চালাচ্ছে। আদনান সাহেব তো রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি সোজা মায়ের ঘরের দিকে এগোতে থাকলেন। ভেতরে তখন নাটক চলছে। মায়া একটা বন্দুক বের করে বেহুলকে বলছে, হয় তুমি আমাকে নিয়ে এখনই পালাবে, নয়তো এখানে আজ রক্তগঙ্গা বইবে। বেহুল যখন দেখলো আদনান সাহেব সব জেনে গেছে, তখন তার সেই রোমিও ভাব মুহূর্তে উধাও। সে মায়াকে ওই বিপদের মুখে একা ফেলে জানালা দিয়ে লাফ দিয়ে নৌকায় করে পালিয়ে গেল। মায়া জানালা দিয়ে দেখলো যে লোকটার জন্য সে নিজের সংসার সম্মান সব বাজি ধরলো, সেই লোকটা একটা ইঁদুরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে। মায়ের মনে হলো এই কাপুরুষের জন্য আমি আত্মহত্যা করব, কখনোই না। মায়া তার চোখের জল মুছল। এই প্রথম তার ভয় কেটে গেল। আদনান সাহেব যখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, মায়া তার সামনে বন্দুক না বরং নিজের ঘৃণা ছুড়ে দিল। সে চিৎকার করে বলল, আমি আর এই নরকীয় জীবনে থাকতে চাই না, না তোমার এই টাকার খাঁচায়, না ওই কাপুরুষের মায়ায়। মায়া তার সব অলংকার আর অভিজাতের মুখোশ খুলে ছুঁড়ে ফেলে দিল। হাজার অতিথির সামনে দিয়ে মাথা উঁচু করে সেই বিশাল প্রাসাদ থেকে বেরিয়ে গেল। তার আর কাউকে দরকার নেই, না আদনানকে না বেহুলকে। সে আজ মুক্ত। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।